অশুদ্ধি সংশোধন। অশুদ্ধি সংশোধন বিষয়টা কি? আজকের ক্লাসে আমরা সেগুলো নিয়েই কথা বলবো। অশুদ্ধি সংশোধন কিভাবে পরীক্ষায় আসছে? এই যে অশুদ্ধি সংশোধন বলছি, সেটা কিভাবে পরীক্ষায় আসছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন কি এসছে সেটা নিয়ে কথা হবে। আর এটা ঠিক করার জন্য সঠিক পদক্ষেপই বা কি হবে? এই তিনটে বিষয় আমাদের ক্লাসের মূল বিষয় হয়ে থাকবে বা আলোচনার মধ্যে থাকবে। তিনটে বিষয়। এখন অশুদ্ধি সংশোধন কি? এটা বোঝার আগে আমরা যেটা করব সেটা বিগত বছরে কি ধরনের প্রশ্ন এসছে সেটা মূলত দেখব। দেখো এখানে খুব অশুদ্ধি সংশোধন থেকে যে খুব বেশি প্রশ্ন এসছে টেক্সটের মতো এমন নয়। তার কারণ ব্যাকরণ অংশ থেকে এখনো পর্যন্ত 25 নাম্বারের প্রশ্ন হতো। ব্যাকরণ অংশে অনেকগুলো টপিক থাকার জন্য দুটো বা তিনটের বেশি প্রশ্ন আসেনি, আর অশুদ্ধি সংশোধন থেকে খুব বেশি প্রশ্ন আসেনি। এই যে প্রশ্নগুলো এসছে, আলস্যতা কি ধরনের অশুদ্ধি, তারপরে পৃথকান্ন কি ধরনের অশুদ্ধি, মানে কোন ধরনের আসছে। এখানে একটা কথা বলি যে তুমি যদি ব্যাকরণ থেকে ঠিক করতে চাও, আমাদের যে নোটটা যাচ্ছে সেটা, সেই সঙ্গে বামনদেব চক্রবর্তীর বইটা মানে উচ্চতর বাংলা ব্যাকরণ, এই বইটা ভালো করে মুখস্থ করো, প্রত্যেকটা লাইন মুখস্থ করো। আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখাতে থাকবো বা কি কোন জায়গাটা অ্যাকচুয়ালি পিএসসিও সাজেশন করা যায়, মানে যে কোনো পরীক্ষারই সাজেশন হয়, আমরা সেই সাজেস্টিভ আলোচনাগুলো করতে থাকবো। দেখো, এক দুটো তিনটে ক্লাসের মধ্যে সমস্ত কিছু দেখানো সম্ভব নয়, মানে অসম্ভব ব্যাপার, সেটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। সেই কারণে শুধু হিন্ট গুলো দেওয়া থাকছে। আমরা যখন বৃহৎ পরে ক্লাসগুলোতে ঢুকবো, আমি তোমাদের ধরে ধরে দেখাতে পারবো যে ব্যাকরণের ঠিক কোন জায়গা থেকে প্রশ্ন আসে, কোন বইটা থেকে প্রশ্ন আসে। বামনদেব এখানে গুরুত্বপূর্ণ, কিন্তু বামনদেব ছাড়াও কি অন্য বই থেকে প্রশ্ন আসে, সেই জায়গাগুলো দেখানোর জন্য ঠিক কোন কোন জায়গাগুলো থেকে আসে, এই সমস্তগুলোর জন্য আমরা পরের ক্লাসগুলো তো অবশ্যই করছি। আমরা এখানে আপাতত অশুদ্ধি সংশোধন নিয়ে কথা বলবো এবং অশুদ্ধি সংশোধন থেকে তোমাদের দেখাচ্ছি যে কি ধরনের প্রশ্ন 2015 সালের পিএসসি তে এসছে। আচ্ছা, এই পিএসসিটা একটা অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রথমটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পরেরটা অ্যাসিস্ট্যান্ট মাস্টার, তোমাদের যে পরীক্ষাটা দিতে চলেছো তার জেরে হচ্ছে, মানে তার মতোই আর কি হচ্ছে, সেই পরীক্ষাটার জন্যই হচ্ছে। পরেরটা দেখো 2017 সালে এসছে, যেটা বানান লিখতে দেওয়া হয়েছে, পদগুলির মধ্যে কোনটি শুদ্ধ রূপ, বানান লিখতে দেওয়া হয়েছে। আমি এখানে একটা কেউ চ্যাটে কিছু একটা বলছিল, না ব্যাকরণ বই, বামনদেব ব্যাকরণ বই। পরেরটা 2017-তে। আচ্ছা, 2015-এর পরে যেহেতু অ্যাসিস্ট্যান্ট টিচারের কোনো পরীক্ষা হয়নি, তাই ওটা বাদ। যত 2015-র পর থেকে যত প্রশ্ন দেখতে পাবে সব অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের প্রশ্ন, এখানেও তাই। তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের প্রশ্নে দেখো এখানে দুটোর ক্ষেত্রেই বানান এসেছিল, বানান, অর্থাৎ তোমাকে শুদ্ধ বানানটা শিখতে হবে। এবারে আমরা ধীরে ধীরে টপিকে ঢুকে যাই। অশুদ্ধ সংশোধন বিষয়টা কি? একদম মাথা ফ্রেশ, আমি কিচ্ছু বুঝি না, শুধুমাত্র এটুকু বলতে পারছি যে অশুদ্ধি বলতে শুদ্ধিকরণ, এটা আসবে। ভুল জিনিসটা বা অন্য কোনো জিনিসটাকে, মানে বেঠিক জিনিসটাকে, বেঠিকটাও ভুল অশুদ্ধির ভাষায়, সঠিক নয় এমন জিনিসটা আমরা যখন সঠিক করে লিখছি তখন সেটাকে আমরা বলছি শুদ্ধিকরণ। এই শুদ্ধিকরণটাই হচ্ছে অশুদ্ধি সংশোধন। লেখার ভাষায় সাধারণভাবে আমাদের কিছু ভুল হয়, সেই ভুলগুলিকে শুদ্ধকরণ করার প্রক্রিয়াই হচ্ছে অশুদ্ধিকরণ বা অশুদ্ধি সংশোধন। অর্থাৎ লেখার সময় আমাদের কিছু ভুল হয় এবং বলার সময়েও কিছু ভুল হয়, সেই ভুলটা ঠিক করে বলার প্রবণতাই বা বলার চেষ্টাটাই হচ্ছে শুদ্ধিকরণ বা অশুদ্ধি সংশোধন। অশুদ্ধি সংশোধনকে আমরা মূলত দুভাগে ভাগ করছি। এই দুটো ভাগ করছি মূলত লেখার উপরে ভিত্তি করে, অর্থাৎ লেখার ভাষায় সাধারণত দু রকমের অশুদ্ধি সংশোধন আমরা দেখতে পাই। লেখার ভাষায় দু রকমের অশুদ্ধি সংশোধন আমরা দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে শব্দগত অশুদ্ধি, দ্বিতীয়টা হচ্ছে বাক্যগত অশুদ্ধি। শব্দগত অশুদ্ধি, এখানে মূলত বানান ভুলের ব্যাপারটাই দেখা হয়। শব্দগত অশুদ্ধি মানে কোন জায়গায় অ ব্যবহার হবে, কোন জায়গায় স ব্যবহার হবে, কোন জায়গায় দন্তস্ব, কোন জায়গায় মূর্ধন্যস্ব, এই জাতীয় বিষয়গুলো এর মধ্যে পড়ছে, এটা হচ্ছে শব্দগত অশুদ্ধি। পরের ক্ষেত্রে বাক্যগত অশুদ্ধি। বাক্যগত অর্থাৎ শব্দ যখন বিভক্তি যোগ করে পদে বাক্যে ব্যবহৃত হয়, শব্দ যখন বিভক্তি যোগ করে পদে পরিণত হয়, বাক্যে ব্যবহৃত হয়, তখন যে ভুলগুলো হয় থাকে সেগুলোকে বলা হচ্ছে বাক্যগত অশুদ্ধি।
খেয়াল করো, বাক্যগত অশুদ্ধি, একটা শব্দগত অশুদ্ধি। এটা যদি আমরা ছকের সাহায্যে উপস্থাপন করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়। কেন ছক? যাতে আমার মাথার মধ্যে ঠিকভাবে গেঁথে যায়, অন্য কোনো কিছু নয়। ওটাই এখানে ছকের আকারে প্রেজেন্ট করা হলো। অশুদ্ধি সংশোধন, শব্দগত অশুদ্ধি, বাক্যগত অশুদ্ধি। শব্দগত অশুদ্ধিকে আবার দুভাগে ভাগ করা যাচ্ছে। বর্ণাশুদ্ধি অর্থাৎ বানান বা বর্ণ স্থাপনের ভুল, অর্থাৎ কোন জায়গায় কি বসানোর কথা ছিল সেটা না বসিয়ে আমরা অন্য কিছু বসাচ্ছি। আর একটা হচ্ছে পদের শুদ্ধিগত। পদের শুদ্ধি অর্থাৎ পদ গঠনের ভুল নিয়ম, বা মানে পদ গঠন করতে গিয়ে যে ভুলগুলো আসছে, যেটা ধরো সমাস, প্রত্যয়, এই জাতীয় ভুল যখন হচ্ছে সেগুলোকে বলছে পদের শুদ্ধি, বা পদের জন্য যে অশুদ্ধি সেটাকে বলা হচ্ছে এটা পদশুদ্ধি। অর্থাৎ এটা মাথায় রেখো, অশুদ্ধি মূলত দুভাবে হচ্ছে, শব্দগত আর বাক্যগত। শব্দগতকে আবার দুভাগে ভাগ করা যাচ্ছে, বর্ণ আর পদ। এই হয়ে গেল আমাদের অশুদ্ধির দিক। যাবতীয় প্রশ্ন ঠিক এর মধ্যে থেকেই আসছে, ঠিক এর মধ্যে থেকেই আসবে। অশুদ্ধি সংশোধনের ক্ষেত্রে বামনদেব, অশুদ্ধি সংশোধনের ক্ষেত্রে বামনদেব 20 প্রকার অশুদ্ধির কথা উল্লেখ করেছেন, যেটা আমাদের নোট বামনদেব বেসিস, সেহেতু একদম ধরে উল্লেখ করে দেওয়া আছে যে অশুদ্ধি সংশোধন বামনদেব চক্রবর্তী 20টা ভাগের যে উল্লেখটা রয়েছে একদম নোটে আমাদের ধরে ধরে দেওয়া আছে। তোমরা চেষ্টা করো নোটটা বা বামনদেব চক্রবর্তীর বই যেটা তোমার সুবিধা হবে খুব ভালো করে একটু দেখো, যাতে করে তোমার সমস্ত ধরনের ভুলগুলো আর না হয়। তো বামনদেব যে 20 প্রকার অশুদ্ধির কথা বললেন বা 20 প্রকার শুদ্ধিকরণের কথা বললেন, সেটা হচ্ছে এটা। প্রথমটা মানে এখানে 20টার শুধু প্রেজেন্ট করা হয়েছে, কোনটা শব্দগত, কোনটা বর্ণগত, কোনটা পদগত, এখানে ওটা নেই। অর্থাৎ শব্দ আর পদের ব্যাপারটা এখানে ভাগ করা নেই। সব একসঙ্গে যে 20 প্রকার ভাগের কথা বলছেন বা 20 প্রকার শুদ্ধিকরণের কথা বলছেন সেটা এখানে প্রেজেন্ট করা হয়েছে। খেয়াল রাখতে হবে হস চিহ্ন ঘটিতও একটা ভুল আমাদের এখানে ঘটে বা আমরা লেখার সময় করে ফেলি। এছাড়া অনেক বানান ভুল তো আছে, এটা আমরা সব সময় দেখবো বা আমরা বিভিন্ন সময় দেখবো যে মানে ক্লাস চলাকালীন। আজকে কতটুকু আর দেখানো যাবে, আজকে হয়তো 3-4টে কারণ নিয়ে কথা বলা যাবে, কিন্তু আজকে একটু পরের দিকে এইগুলো হয়ে যাওয়ার পরে তোমাদের বানান ঘটিত যে সমস্যাগুলো সচরাচর হয়ে থাকে সেগুলো আশা করছি দূর করতে পারবো। কয়েকটা তথ্য মনে রাখলেই হবে, কয়েকটা জিনিস মনে রাখলেই হবে। যাই হোক, বামনদেব 20 প্রকার শুদ্ধিকরণের কথা বললেন। শুদ্ধিকরণের যে গোষ্ঠী ভাগ বা ভাগগুলো, যে কোনটা বর্ণশুদ্ধির মধ্যে ফেলবো, কোনটা পদশুদ্ধির মধ্যে ফেলবো, কোনটা বাক্যগত শুদ্ধির মধ্যে ফেলবো, সেই ব্যাপারটা এইখানে ভাগ করা হলো। প্রথম দুটো হচ্ছে শব্দগত দিক, পরেরটা হচ্ছে পদগত দিক। পদ মানে এটা হচ্ছে পদের শুদ্ধিকরণ, আর এটা হচ্ছে শব্দ, মানে প্রথম দুটো হচ্ছে শব্দ, এই দুটো। দেখো অকার, অ অ রস্বই দীর্ঘই, মানে এই এই শব্দ ঘটিত কি ভুল হতে পারে, বর্ণ ঘটিত কি ভুল হতে পারে, একদম কনসেপ্ট মাথার মধ্যে রেখে দাও যে কি ভুল হতে পারে। সেই ঘটিত ভুল, পদের ঘটিত ভুল হচ্ছে সমাস, প্রত্যয়, লিঙ্গ ঘটিত। আর বাক্যগত ভুল যেগুলো, এটা সাধু চলিতের ভুল হতে পারে, মানে কার আগে কার পরে কে বসে সেই ঘটিত ভুল হতে পারে। আরো বিভিন্ন ধরনের ভুলগুলো আছে, এটা সেখানে রাখা হলো। আমরা পরের স্লাইডে গিয়ে আরেকটু বিষয়টা ভালো করে বুঝি। মাদ্রাসা সার্ভিস কমিশনে এবছর যেটা হয়ে গেল, মানে গত বছর যেটা হয়েছে পরীক্ষাটা, সেখানে এই বানানটা এসেছিল। যারা পরীক্ষা দিয়েছো তারা দেখেছো, কেউ কেউ ঠিক করেছো, কেউ কেউ ভুল করেছো। এটা কোনো সমস্যা নেই, ভুল হয়ে যেতেই পারে, কিন্তু ভুলটা কেন হচ্ছে? দেখো আজকে আমি যে কথাটা বলছি হয়তো তুমি এর আগে শুনেছো, এর আগে তুমি দেখেছো, অনুভব করেছো। শুধু এটুকু বলতে পারি যে বাংলা বানানের ক্ষেত্রে যে ভুলগুলো আসে সেটা একটু সতর্ক হলেই ভুলগুলো এড়ানো যায়। এখানে আমরা রস্বই এ রস্যু এই দুটো ভুল নিয়ে মানে কথা বলছি, মানে বিশেষ করে আমরা যদি একদম ওই রস্য ঘটিত ব্যাপার স্যাপার না বলে একদম ছোটবেলায় যেটা শিখেছিলাম, বেশিরভাগ যদি যেটা শিখি সেটা হচ্ছে হস্যু আর দীর্ঘ, এই দুটো নিয়ে কথা বলবো। কখন হয় হস্যু, ছোটবেলায় যেটা শিখেছি সেই অনুযায়ী বলি। দেখবে দুর্গাপুজো, শুধু এটুকু বলে রাখি, দয়ে হস্যু আর দয়ে দীর্ঘ নিয়ে আমাদের বিস্তর সমস্যা। দয়ে হস্যু সব ক্ষেত্রে ব্যবহার হয় শুধুমাত্র দূরত্ব সূচক বাদ দিয়ে, আর এই দূর বা এই এই বানানটা বাদ দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ মানে প্রায় সমস্ত ক্ষেত্রে দয়ে হস্যু ব্যবহার করা হয়। এটা যেন তোমার মাথার মধ্যে গেঁথে যায়।
যে দূরত্ব সূচক কোনো কিছু বাদ দিয়ে বাকি সমস্ত কিছুটাই দুর্বা এই ব্যাপারটা বাদ দিয়ে বাকি সমস্ত কিছুতে দয়ে হস্যু ব্যবহার করা হয়। এটা তুমি মাথার মধ্যে গেঁথে নাও। আমি আসবো সমস্ত ভুলগুলোতে ধীরে ধীরে, মানে সমস্ত ভুল নয়, বেশ কিছু ভুলের ক্ষেত্রে কথা বলবো। সে তার আগে একটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিতে চাই, এবং এই যদি তুমি এই জিনিসটা ঠিকভাবে বুঝে নাও তাহলে তোমার অনেক ক্ষেত্রে বানান ভুলটা কমে যাবে। বানান ভুল কখনো একদিনে ঠিক হওয়ার বিষয় নয়, অর্থাৎ শুদ্ধিকরণ একদিনে হওয়ার নয়। হয়তো তোমার অনেকটা পথ চলতে চলতে ধীরে ধীরে তুমি এই শুদ্ধিকরণটা করতে পারবে যদি তুমি সতর্ক হও। যখন যে কোনো বই পড়ছো তুমি যদি সতর্ক হও তাহলে তুমি এই মানে বানানগুলো ঠিক করতে পারবে, বানান আর ভুল হবে না। এই যে দুর্গা বললাম, দুর্গা পুজো, এটা মাদ্রাসা সার্ভিস কমিশনে অনেকেই ভুল করেছে। হ্যাঁ, তুমি হয়তো ঠিক করেছো কিন্তু অনেকেই ভুল করেছে, অনেকের ভুল হয়, সেই কারণে কথাটা বললাম। আচ্ছা, কিছু বলতে চাইছো বলো। আচ্ছা, তো এবারে আমি বলবো যে উচ্চারণটা যদি কেউ ঠিক রাখো, উচ্চারণটা যদি কেউ বোঝার চেষ্টা করো, অর্থাৎ অনুভব করো উচ্চারণটা ঠিক কোথা দিয়ে হচ্ছে বা কোথায় আসছে, মানে ভোকাল কর্ডে ঠিক কিভাবে আমরা উচ্চারণ করছি, তাহলে অনেক ক্ষেত্রে বানান ভুল ঠিক হয়ে যায়। কিরকম দেখো, ধরো এখানে পূজা, পূজা আর পুজো, এটা উচ্চারণ করে দেখো যে তুমি পুজো যখন উচ্চারণ করছো, মানে পয়ে হস্যু বর্গীয় জয় ওকার যখন উচ্চারণ করছো, তখন এটাতে ওই জোতে তুমি ফোর্স করছো, জো, পুজো। আর যখন পূজা উচ্চারণ করছো, পয়ে দীর্ঘ বর্গীয় জয় আকার যখন উচ্চারণ করছো, তখন ওই পুয়ে ফোর্স করছো। কোন জায়গায় ফোর্স করছো তার উপর নির্ভর করে বানান দাঁড়িয়ে থাকবে, বানান তোমার ঠিক হবে। তুমি শুধু চেষ্টা করো যে যেখানে তুমি ফোর্স করছো সেই জায়গাটা বুঝতে। যদি তুমি বুঝতে পারো, দেখবে মানে ফিল করতে পারো, এটা একটা টাইমে হবে না, ধীরে ধীরে হবে। ফিল করো, মানে সেই জায়গাটা যদি তুমি ফিল করো, দেখবে সেই জায়গাটাতে বা ওই যেখানে ফোর্স করছো সেখানে দীর্ঘস্বর হয়, দীর্ঘস্বর হয়। দেখো পূজা, পূজা, দেখো পূজা, এক জায়গায় আমি ফোর্স করেছি, পরের জায়গায় আমি ছাড়ছি, পূজা। আবার এখানে দেখো পুজো উচ্চারণ করো, পু, দেখো তুমি ফোর্স করোনি, জো ফোর্স করেছো, জো তুলনায় ওকার তুলনায় দীর্ঘস্বর, মানে দুটো মিলে সন্ধি যারা করছো তারা জানো দুটো মিলে ওকার তৈরি, মানে দুটো বর্ণ মিলে ও বর্ণটা তৈরি হচ্ছে। এইটুকু ব্যাপার যদি তুমি খেয়াল রাখো, সমস্ত বানানে, শুধু পুজো বা পূজা বা দুর্গা বানানে নয়, প্রত্যেকটা বানানের ক্ষেত্রে এই ফোর্স দেওয়াটা, অর্থাৎ প্রেসার দেওয়া কোন জায়গায়, ভোকাল কর্ড ঠিক কোন জায়গায় প্রেসার দিচ্ছে সেটা যদি তুমি নির্ণয় করতে পারো, তুমি বানানের 90% ঠিক করে যাবে। কিছু ব্যতিক্রমী বানান থাকবেই, সেক্ষেত্রে মানে ওটা একটু দেখলেই ঠিক হয়ে যাবে। শুধু আবারও বলছি, আমি রিপিট করছি, ভোকাল কর্ডের যে জায়গাতে ফোর্স লাগে সেখানে সবসময় দীর্ঘস্বর ব্যবহার করা হয়। যেখানে ফোর্স লাগে না, ফোর্স কম লাগে, মানে এমন নয় যে ফোর্স লাগে না, মানে প্রেসার প্রয়োগ করা হচ্ছে না, সেখানে হস্রস্বর ব্যবহার করা হয়, মানে রস্বস্বর ব্যবহার করা হয়। সবসময় হালকা স্বর সেগুলোতে যাবে। পূজাতে সেই জন্য দীর্ঘকার হয় আর পুজোতে হস্যকার হয়। এই তফাৎটুকু তোমাকে বুঝতে হবে। শুধু এখানে নয়, তুমি যে কোনো বানান নিয়ে আসো, সব ক্ষেত্রে প্রায় প্রায় এক, প্রায় এক, প্রায় এক। তো এই জিনিসটা তুমি একটু খেয়াল রাখবে। কিছু বলছো? হ্যালো স্যার। হ্যাঁ বলো। বলছি স্যার, তাহলে দুর্গা ক্ষেত্রে দুইয়ে তো বেশি ফোর্স দিচ্ছে, তাহলে ওখানে হর্ষ হচ্ছে কেন? বুঝলাম না, বলো। দুর্গা ওয়ার্ডটার ক্ষেত্রে না না, দয়ে দুর্গাতে দেখো তুমি রেফে ফোর্স দিয়েছো, দূর। আচ্ছা, দূর, হ্যাঁ দূর। এই এই ব্যাপারটা আর আর দেখবে সব, মানে আর একটা জিনিস যেটা খেয়াল রাখবে, কিছু এই যে দূর, দয়ে হস্যু, বেশিরভাগ বানানের ক্ষেত্রে আমি এই জন্য প্রথমেই বলে নিয়েছিলাম, মানে দূরত্ব সূচক ব্যাপারগুলোতে দীর্ঘকার হয় আর বাকি সমস্ত কিছুর ক্ষেত্রে হস্যকার হয়। হ্যাঁ, ব্যতিক্রম তো থাকবেই, যেমন দুর্বাটা এখানে ব্যতিক্রম রয়েছে, যেটা বলছি সে অনুযায়ী হচ্ছে না। তো এটা একটুখানি খেয়াল রাখতে হবে। গেল, শুধু এইটুকু খেয়াল রাখলে অনেক অনেকাংশ ঠিক হয়ে যাবে। এরপরে আমরা আবিষ্কার আর পুরস্কারের ক্ষেত্রে আসি। কোন জায়গায় মূর্ধন্য ষ ব্যবহার করা হয়, কোন জায়গায় দন্ত স ব্যবহার করা হয়, এটা আমরা জানি, জেনেও আমরা ভুল করি। যেখানে বা যে সমস্ত জায়গাতে আমরা ওকার বলি, ওকার বলি মানে পুরো,
পুরস্কার, তিরস্কার, এই ঘটিত ব্যাপারগুলোতে দন্তস্ব ব্যবহার করা হয়। দেখো পুরস্কার অর্থাৎ যখন আমরা বর্ণের শেষে বা উচ্চারণের শেষে ওকার ঘটিত কিছু বলছি অর্থাৎ দীর্ঘ বলছি, পরেরটা হ্রস্ব হয়ে যাচ্ছে। আমাদের ভোকাল কর্ডটা অনেকটা এরকম হয়, আগেরটা যদি দীর্ঘস্বর বলি পরেরটা হালকা স্বরে পরিণত হতে চায়, আগেরটা যদি হালকা স্বর বলি পরেরটা দীর্ঘ স্বরে পরিণত হতে চায়, উল্টোটা হয়। এখানে কেন বলছি এবার দেখো, যেখানে আবিষ্কার আবি যেখানে এই উচ্চারণটা আসছে সেখানে মূর্ধন্য ষ হচ্ছে। আবিষ্কার পুরস্কার তফাৎ দেখো। দন্তস্ব আর মূর্ধন্য ষ ঘটিত এই ভুলগুলো নিশ্চয়ই পরের বার আর হবে না। খুব খুব ইজি প্রসেস। শুধু যেখানে হর্ষস্বর লাগছে অর্থাৎ আমাদের হর্ষই লাগছে সেখানে মূর্ধন্য ষ হবে, যেখানে ও লাগছে সেখানে দন্তস্ব হবে। দেখো তুমি প্রত্যেকটা জিনিস তুমি ইজি করে ফেলেছো এবং খুব সহজ করে ফেলেছো। এইভাবে প্রত্যেকটা জিনিস তোমাকে করতে হবে। আমি যেটা বললাম সেই ভোকাল কর্ডের ব্যাপারটা একটু খেয়াল রেখো, আর কিছু কিছু স্পেসিফিক জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে। কখনোই এমনটা হতে পারে না তুমি একবারে বানান শিখে যাবে, কিন্তু তুমি দেখবে এরপরে এই ঘটিত ভুলগুলো কোথায় এই আবিষ্কারের মূর্ধন্য ষ, কোথায় পুরস্কারের দন্তস্ব, আদতে তিরস্কারের ক্ষেত্রে কি হওয়া উচিত। শুধু মনে রেখো, আবারও আমি রিপিট করছি, যেখানে উচ্চারণে ও আসছে সেখানে দন্তস্ব হবে, যে উচ্চারণে হর্ষই আসছে সেখানে মূর্ধন্য ষ হবে। এইটুকু তফাৎ মনে রাখো, কিছু কিছু বৈশিষ্ট্য তো মনে রাখতে হবে, তার মধ্যে এগুলো একটা। আমি পরের স্লাইডে আসছি। সমাজ গঠিত, প্রথমেই বলেছিলাম সবগুলো দেখানো সম্ভব নয়। সবগুলো দেখানো সম্ভব নয়, আমি কয়েকটা হিন্ট দিচ্ছি মাত্র, যতটা সম্ভব এই একটা ছোট্ট ক্লাসে আমি ততটুকুই করছি। বানান এর পরবর্তী যখন ক্লাসগুলো চলবে কখনোই একটা কেন দুটো কেন আরো অনেক ক্লাসেও আমি শেষ করতে পারবো না, বানান নিয়ে অনেকটা ক্লাস চলবে এবং বেশি ভুল হয় আমাদের ক্ষেত্রে বানানে। এরপরে সমাজ গঠিত ভুল। আমরা সমাজ গঠিত আর প্রত্যয় গঠিত, বিশেষ করে এই যে আমরা একটু আগে ভাগগুলো করছিলাম, এই ভুলগুলো না এরকম করে বোঝা যায় না, আমরা বুঝতেই পারি না এটা প্রত্যয় ঘটিত ভুল হচ্ছে, এটা সমাজ গঠিত ভুল হচ্ছে, আমরা এটা বুঝি না। আমরা কি বুঝি, আমরা বুঝি যে এই কথাটা ঠিক হলো না। যেমন ধরো এখনকার দিনে না, মানে আমরা বিভিন্ন অন্যান্য ভাষার প্রভাবে বাংলা শব্দের মধ্যে বিভিন্ন অন্য ভাষার শব্দ ব্যবহার করে দিই। একটা বাংলা বাক্য বলতে গিয়ে আমরা বেশ কতগুলো, এমনকি আমি এখনো বলছি বেশ কতগুলো অন্য শব্দ মানে কি এমন নয় যে সেই যুগের মধ্যযুগে কাব্য পড়তে গিয়ে আমি কোনো আরবি ফার্সি শব্দ ব্যবহার করছি বা ইংরেজি শব্দ ব্যবহার করছি, এমন নয়, জেনে বুঝে। যেমন ধরা যাক বাংলার ক্ষেত্রে কি, কেন কি, মানে আমরা বলি কেন কি এটা হয়ে গেল না, এমন কিছু বলি কেন কি। বাংলার ক্ষেত্রে তো কেন কি বলে কোনো শব্দ নেই, এটা হিন্দি শব্দ কিউ কি, এই তো আমরা বলি। তো এইরকম ঘটিত ভুলগুলো বাংলার ক্ষেত্রে ঘটে, এগুলো আমরা পরের স্লাইডে গিয়ে দেখাবো বা আলোচনা করব এগুলোকে কি ধরনের ভুল বলে, কোনটাকে কি ভুল বলে সেটা আইডেন্টিফাইয়ের চেয়ে যেটা গুরুত্বপূর্ণ এটা ভুল বলে, কোনটা ঠিক সেটা গুরুত্বপূর্ণ আমাদের ক্ষেত্রে। যেটা এবার আসি সমাজ গঠিত ভুলের ক্ষেত্রে। সমাজ গঠিত ভুলটা কি হচ্ছে, ষোড়শ। এখানে ষোড়শ ষোড়শ শব্দ 15 16 ষোড়শ, ষষ্ঠের অধিক 10, ষষ্ঠের অধিক 10, 6-এর অধিক 10, কিন্তু আমরা পঞ্চদশ বলি, সপ্তদশ বলি, ষষ্ঠদশ বলি না। এই ভুলটা আমাদের ক্ষেত্রে হয় না বললেই চলে, হয় না, কিন্তু হঠাৎ দিয়ে দিল, দিতেই তো পারে প্রশ্ন, কিন্তু ওখানে এটা ভুল বলে প্রতিপন্ন হবে। পঞ্চদশ, চতুর্দশ, সপ্তদশ, অষ্টাদশ, তুমি দেখো, অথচ ষোড়শের বেলায় ষষ্ঠদশ হলো না। কেন হলো না, তার কারণ সমাজ গঠিত একটা ব্যাপার এর মধ্যে তৈরি হচ্ছে, ষষ্ঠের অধিক 10, তাই এটাকে ষোড়শ বলে প্রতিপন্ন করা হচ্ছে। আবারও বলছি, এটা সমাজ গঠিত ভুল, আমাদের পড়তে গিয়ে হয়তো একটু খটকা লাগতে পারে এবং এগুলো মুখস্থ করা ছাড়া কোনো উপায় তোমার মধ্যে থাকবে না, কিচ্ছু করার নেই। তবুও চেষ্টা করো বারবার পড়তে পড়তে, যেমন করে টেক্সট পড়বে তেমন করে পড়তে পড়তে এই জায়গাগুলো মনে রাখবে। ব্যাকরণ ঘটিত যে ভুলগুলো থাকে, বানান ঘটিত ভুল ধরাটা অনেক ইজি, কিন্তু ব্যাকরণ ঘটিত ভুল এটা ধরা একটু কঠিন হয়ে যায়। পরেরটা দেখো, মুগের ডাল। রটা লোপ পাচ্ছে না, পাওয়ানো উচিত ছিল না, কিন্তু আমরা করে দিই।
এটা মূলত আমাদের আমরা বাঙালি বলে হয়তো এই ভুলগুলো হয়। আরো অন্যান্য অনেক কারণ থাকতে পারে, উচ্চারণ ঘটিত হতে পারে, বাকযন্ত্রের ত্রুটিজনিত, যেমন আমাদের ভাষাতত্ত্বে পড়ানো হয় যেগুলো, এই ঘটিত ভুল হতে পারে। কিন্তু আমরা এগুলো মূলত সমাসের মধ্যেই রাখছি। আপাতত এই ধরনের ভাগগুলো যদি করি। এরপরে দেখো, যেটা মারাত্মক আমরা ভুল করি সেটা হচ্ছে সখ্যতা। সখ্যতা বলে বাংলায় কোনো শব্দই নেই, অথচ আমরা এই সখ্যতা বারবার ব্যবহার করি। ব্যাপারটা এরকম, আমরা এমন এমন অনেক ভুল থাকে ধরতেই পারি না। এই যে আমি যে এক বাক্যটা বললাম, এই বাক্যের মধ্যেও ভুল ছিল, আমরা বলার সময় সেগুলো খেয়ালই করি না, যার ফলে ওই ভুলগুলো ঘটে যায়। এখানে এই যে সখ্যতা, সখ্য, এটা প্রত্যয় ঘটিত ভুল। আমি আবারও বলছি, এই ভুলগুলো আইডেন্টিফাই করা অতটা সহজ নয়, কারণ আমাদের মজ্জার সঙ্গে মিশে গেছে। যেটা আমাদের মজ্জার সঙ্গে মিশে গেছে সেই ভুল আইডেন্টিফাই করা মোটেও সহজ কাজ নয়। তারপরেরটাই দেখো, পরিত্যাজ্য। পরিত্যাজ্য, পরিত্যাজ্য, বানান দুটো খেয়াল করো, একটা জফলা আছে, একটা জফলা নেই। এই জাতীয় ভুলগুলো তুমি আইডেন্টিফাই করবে কি করে যদি না তুমি না পড়ো? তোমাকে পড়াটা ঠিকভাবে জারি রাখতে হবে এবং বারবার পড়তে পড়তে এই ঘটিত ভুলগুলো তোমার নজরে আসবে। তাছাড়া এই জায়গাটা কখনো নজরে আসা সম্ভব নয়। দেখবে দেওয়া আছে নোটে, তুমি শুধু ওইগুলো পড়বে যে দেখা গেল প্রত্যয় ঘটিত দেওয়া আছে, এখানে যেমন দেওয়া আছে সমাজ ঘটিত দেওয়া আছে, এর পাশে ষোড়শ লেখা আছে। যখনই ষোড়শ আসবে তোমাকে মনে রাখতে হবে এটা সমাজ ঘটিত ভুল। যখনই সখ্য আসবে তোমাকে খেয়াল রাখতে হবে এটা প্রত্যয় ঘটিত ভুল। মানে পয়েন্ট প্রত্যয় ঘটিত ভুল, পরের ক্ষেত্রে সখ্য, পরিত্যাজ্য, এইগুলো উল্লেখ করা হয়েছে। তোমাকে শুধু এগুলো মনে রাখলেই হয়ে যাবে। এই যে বাকি যে সমস্ত জিনিসগুলো আছে না, এই যে এই যে ভাঙা হয়েছে প্রত্যয় ঘটিত যে ব্যাপারগুলো দেখানো হয়েছে, এগুলো প্রয়োজন নেই। মানে তোমার যে ধরনের প্রশ্ন আসবে তাতে প্রয়োজন নেই। এটা যদি ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন হয় তখন এটা প্রয়োজন, তার আগে এটা প্রয়োজন নেই, তোমাকে তখন ব্যাখ্যা করে দেখাতে হবে। সুতরাং আমাদের যেহেতু এমসিকিউ প্রশ্ন, তাই এটা প্রয়োজন নেই। এটা এক ধরনের ভুল গেল। পরের ক্ষেত্রে যেটা আমি সবসময় বলি, দেখবে ট্রেনে বা যে কোনো স্টেশনে বা ট্রেনে কিছুদিন আগেও অ্যানাউন্সমেন্ট করা হতো বা অ্যানাউন্স করা হতো যে দণ্ডনীয় অপরাধ। আরে দণ্ড দেওয়া, অপরাধ হয়েছে বলেই না দ্বন্দ্ব বা দোষী সাব্যস্ত করছে। সেক্ষেত্রে আমরা একই কথা দুবার বলি, দুটো ফরম্যাটে বলছি কিন্তু একই কথা দুবার বলছি। দ্বিরুক্তি ঘটিত ভুল এটা। এই যে আমি এটার কথা বলছিলাম, দ্বিরুক্তি ঘটিত ভুল। সকল বালকেরা পড়ছে, সকল বালকেরা পড়ছে। দেখো, সকল বালকেরা পড়ছে, আরে বালক অনেক বলেই তো তুমি সকল বলছো, তাই এটা বলার প্রয়োজন ছিল না। হওয়ার কথা ছিল সকল বালক পড়ছে। এই যে বালকেরা ব্যবহার করা হলো এক্সট্রা, এটাকে বলা হচ্ছে দুবার বলা। এই রটাকে এই সকল আইডেন্টিফাই করছে, অর্থাৎ এটা বলার প্রয়োজন ছিল না। পরেরটা দেখো, কেবলমাত্র শিশুদের জন্য। কেবলমাত্র শিশুদের জন্য। আচ্ছা, কেবল শিশুদের জন্য বলা যেত তো, মাত্র বা শুধু শিশুদের জন্য বলা যেত, কিন্তু আমরা না, তা বলি না। দেখবে লেখা থাকবে কেবলমাত্র অমুকদের জন্য, কেবলমাত্র তমুক বা কিছু একটা লেখা থাকবে, অর্থাৎ একই কথা আমরা দুবার বলি। এটাও একটা ভুল। তুমি দেখো এই জায়গায় এসে অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে। তুমি আদতে বুঝতে পারছো যে আমরা ঠিক কি কি ভুলগুলো করি। ঠিক এই যে বাক্য ঘটিত ভুল করি, তেমনি ব্যাকরণের ক্ষেত্রেও ভুল করি, বানানের ক্ষেত্রেও ভুল করি। বানান ভুল আর বাক্য ঘটিত ভুল আমাদের বেশি করে ধরা পড়ে, কিন্তু ব্যাকরণ ঘটিত কিছু ভুল হলে আমরা অতটা ধরতে পারি না। এটাই হলো সমস্যা। এরপরে আমরা বাঁ দিকটায় আসি, বিশেষণ এবং বিশেষ্যের অপপ্রয়োগ ঘটিত ভুল। সে সময় সে অত্যন্ত আশ্চর্য হলো, সে অত্যন্ত আশ্চর্য হলো, এটা ভুল। সে অত্যন্ত আশ্চর্যান্বিত হলো। দেখো, তোমার মনে হবে এটাকেই ভুল। এই যে ব্যাকরণ ঘটিত যে ভুল না, আবারও আমি রিপিট করছি, এগুলোকে আইডেন্টিফাই করা অতটা সহজ নয়, কারণ এগুলো বাঙালি হওয়ার সুবাদে তোমার রক্তে মিশে আছে। যেটা এই ভুলগুলো তুমি ছোট থেকে নিয়ে বড় হচ্ছ, ছোট থেকে যে ভুলগুলো নিয়ে আমরা বড় হই, সেটাকে আর যাই হোক ঠিক বলে প্রতিপন্ন করা যায় না। ঠিক যেমনি ভাবে চর্যাপদ, ঠিক যেমনি ভাবে শ্রীকৃষ্ণ কীর্তন, এই নামকরণগুলো আদতে যাই না, এই নামকরণগুলো আদতে হয় কিনা আমি জানি না, কিন্তু আমি কেন, কেউই জানে না, সাহিত্যের ইতিহাসকাররা জানেন না, তারা প্রত্যেকে আলাদা আলাদা নাম দিয়েছেন।
তার কারণ একটাই, এইটা চর্যাপদ যে আদতে এটা কোনো বিষয় হতে পারে বা চর্যাপদই যে নাম হতে পারে, এটা যে ভুল নাম, এটা আমরা ভাবিই না। আমরা বহুজন প্রচলিত আছে, বহু প্রচলিত হয়েছে, তাই এটাকেই আমরা ঠিক বলে মনে করছি। তাই এই এক্ষেত্রেও অনেকটা তাই হয়ে যাবে। কিন্তু আমাদের যেহেতু পরীক্ষা পাসের একটা চক্কর রয়েছে, আমাদের যেহেতু পরীক্ষা পাস করতে হবে, তাই এই ভুলগুলো আমাদেরকে মার্ক করতেই হবে। দেখো সময় সংক্ষেপ, পরেরটার ক্ষেত্রে আসছি, সময় সংক্ষেপ। দেখো তুমি সেম একই কথা আমি এখানে বলতে পারি যে সময় সংক্ষেপ, সংক্ষিপ্ত, এই ভুলটা আমরা করি না। কিন্তু কখনো কখনো আমরা সময়টা সংক্ষেপ করে নে এমন কিছু বলি, বা সংক্ষেপে করে ফেল, বা অন্য কিছু বলি, কিন্তু সংক্ষেপ বলে আমাদের এই ধরনের মানে ছোট করার জন্য কিছু বলাই উচিত নয়। আমরা সংক্ষিপ্ত বলবো সবসময় ছোট। আমরা এই ব্যাকরণ মেনে এই ঘটিত ঠিক করে বলতে গেলে আমাকে তাত্ত্বিক বলে লোকে মারবে। দেখো তুমি খেয়াল করে দেখো তো, আমাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে পরীক্ষা পাসের জন্য। রাম এ মামলায় সাক্ষী দেবে, দেখো এই ভুলটা আমরা হরহামেশাই করে থাকি। দেখো রাম এই মামলায় সাক্ষী দেবে, অথচ এটা হওয়া উচিত ছিল রাম এই মামলায় সাক্ষ্য দেবে। খেয়াল করো, এই যে ভুলগুলো আমরা করছি, এই ভুলগুলো থেকেই আমাদের নাম্বার আসবে। তাই এই ভুলগুলোকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। জানি কঠিন, কিন্তু যেহেতু তোমার পরীক্ষার পাশের ব্যাপার আছে, তাই এটা আইডেন্টিফাই করতে হবে। বানান ভুল, যে হর্ষস্বর দীর্ঘস্বর শিখিয়েছি বা বললাম, সেটা যদি মার্ক করো, খুব দ্রুত তুমি শিখে যাবে। কিন্তু এই ভুলগুলো শেখাটা অনেকটা কষ্টকর। বা শেখা মানে কি, তুমি জানো এই ভুলগুলো, এমন নয় যে তুমি জানো না, কিন্তু তোমাকে আইডেন্টিফাই করাটা একটু কষ্টকর, তাই একটু খেয়াল রাখতে হবে। এরপরে ডান দিকে চলে আসি, দূরন্বয় ঘটিত, মানে দূর ঘটিত যে ব্যাপার, অ্যাকচুয়ালি এটা চমস্কির ভাষাতত্ত্ব। সেখানে কি আছে, মানে এই ভাষাতত্ত্বে কি আছে, মানে কি বলা হয়েছে, দেখো প্রত্যেকটা শব্দের সঙ্গে না একটা রিলেশন রয়েছে। কার পরে কে বসবে সেটা নির্ভর করে তোমার বলার টোনের উপর, বা তুমি কি বলতে চাইছো তার উপরে। আমি ধরো বলছি যে ফোনটা বন্ধ কর, ফোনটা বন্ধ কর। আমি একটু এই ফোনটা বন্ধ কর এই শব্দটাই একটু উল্টোপাল্টা করে বলি। আগের দিন সুভাষ মুখোপাধ্যায়ের কবিতায় একটা লাইন আমরা পড়েছিলাম, একদা আশায় এসেছি এখানে। ওই লাইনটা দেখো দুবার দুবার আছে, একই শব্দ ব্যবহার করেছে কিন্তু আগে পরে বসিয়েছে। এই এই ধরনের ভুলগুলোকে বলা হয় দূরন্বয় ঘটিত ভুল। আসলে এই যে আমি বললাম যে আমি ফোনটা বন্ধ কর, ধরো কর বন্ধ ফোনটা, কর বন্ধ ফোনটা, তুমি কিন্তু বুঝে গেছো। তারপরেও কোথাও গিয়ে ব্যাকরণ গঠিত বা বাক্য গঠন গঠিত ভুল হয়ে গেল, কার পরে কে বসবে সেই ব্যাপারটা ঘটিত ভুল হয়ে গেল। ওই যে বাক্য নির্মাণের শর্তের মধ্যে এগুলো আবার চলে আসে। এই যে ভুলটা হয়ে গেল, এই এই ধরনের ভুলগুলোকেই বলা হয় দূরন্বয় ঘটিত ভুল। ফুরফুরে মাঠের হাওয়া, দেখো ফুরফুরে মাঠের হাওয়া, আমরা কি বুঝতে পারছি না বাঙালি হওয়ার সুবাদে? আমরা বুঝতে পারছি, কিন্তু দেখো মাঠের ফুরফুরে হাওয়া, এটা যতটা স্পেসিফিক করছে, যতটা আরো কথাটা শুনতে মাধুর্যপূর্ণ করছে, আমরা ওই ফুরফুরে মাঠের হাওয়াতে ততটা এই মাধুর্যপূর্ণ করছে না। এই মাধুর্য কথাটাতেও ভুল আছে। হ্যাঁ, যাই হোক, এই ধরনের ভুলগুলো বা এইগুলোকেই বলা হয় দূরন্বয় ঘটিত ভুল। কার আগে বা কার পরে কোন শব্দটা বসবে। এই যে তাঁতের হাল ফ্যাশনের শাড়ি, এই লাইনটা হওয়া উচিত ছিল হাল ফ্যাশনের শাড়ি তাঁতের, হাল ফ্যাশনের শাড়ি তাঁতের। আরো কিছু লাইন আছে, তাঁতের হাল ফ্যাশনের শাড়ি নয়, তাঁতটা হাল ফ্যাশন নয়, শাড়িটা হাল ফ্যাশনের, তাঁতটা পুরনো। এই যে কার সঙ্গে কার রিলেশন বেশি, সেই অনুযায়ী প্রত্যেকটা শব্দ বসানো হয়। এই যে দূরন্বয় ঘটিত ভুল, এগুলো এই ভুলগুলোকেই আমরা আইডেন্টিফাই করব। এই ভুলগুলো আইডেন্টিফাই করা কিছুটা সহজ। এই দূরন্বয় ঘটিত ভুল, দ্বিরুক্তি ঘটিত ভুল, এগুলো আমরা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। কিছু কিছু ক্ষেত্রে আইডেন্টিফাই করাটা কঠিন হয়ে যাবে, কারণ এটা আমাদের ভুলটাই মিশে আছে। আর কিছু ক্ষেত্রে আইডেন্টিফাই করাটা অনেক সহজ হয়ে যাবে, দূরন্বয় ঘটিত ভুল আইডেন্টিফাই করা সহজ, বাকি দ্বিরুক্তির ক্ষেত্রে কিছুটা কঠিন হলেও দূরন্বয় ঘটিত সহজ। তো আমাদের আজকে যে কথাটা বললাম বা যে কথাগুলো আমি তুলে নিয়ে আসতে চাইছি, যে বানান ঘটিত বা বানানের যে ভুলগুলো, সেগুলো কিন্তু একদিনে বা একটা ক্লাসে বা 2 ঘন্টায় বা 1 ঘন্টায় করা যায় না। শুধু কতগুলো হিন্ট দেওয়া যেতে পারে, এই হিন্টগুলোই আজকের এই সংক্ষিপ্ত ক্লাসে চেষ্টা করলাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এরপর তোমরা করো।
বলো প্রশ্ন বলো, আমি শুনতে পাচ্ছি। স্যার ওই দুরনয় ঘটিত যে জায়গাটা বললেন, ওটা হাল ফ্যাশনের শাড়ি তাঁতের যেটা, ওটা হাল ফ্যাশনের তাঁতের শাড়ি কি বলা যেতে পারে? হাল ফ্যাশনের তাঁতের শাড়ি, হ্যাঁ বলা যেতে পারে। এটা বলার টোনের উপর নির্ভর করছে, তুমি কোন জায়গাটায় প্রেশার দিচ্ছ তার উপর নির্ভর করছে। আর কিছু প্রশ্ন? আচ্ছা স্যার, বাক্যটা আমাদের এরকম ভাবে দেওয়া থাকবে, আমাদেরকে সেই বাক্যটা পড়ে মানে শুদ্ধ করতে হবে, তাই তো? হ্যাঁ ওই দেখো আগের দিন সেই একদা আষাঢ়ে এসেছি, এখানে একটা লাইন ছিল, এই ধরো তাঁতের হাল ফ্যাশনের শাড়ি এর মতো, ধরো এর চারটে কোনো শব্দ দিয়ে দিয়েছে। তো রাম এ মামলায় সাক্ষী দেবে, এ মামলায় রাম সাক্ষী দেবে, এ মামলায় সাক্ষী দেবে রাম, তখন করে চারটে অপশন দেওয়া হলো, কোনটা ঠিক বলে মনে হচ্ছে? বোঝা গেল ব্যাপারটা? এবার তুমি তোমার সেন্স অনুযায়ী ধরবে। স্যার আমাদের বাক্যটা মানে ঠিক করতে হবে নাকি কোন আইডেন্টিফাই করতে হবে, যেটা কি ভুল, দুরান্বয় ঘটিত নাকি বিরক্তি ঘটিত, এরকম নির্ণয় করতে হবে? না দুটোই আসতে পারে, দুদিক থেকে আসতে পারে, এটা কি ঘটিত আচ্ছা। ভুল দিতে পারে, আবার এটা বাক্য সঠিক বাক্য কোনটি দিতেই পারে, কারণ শুদ্ধিকরণ করেছে, শুদ্ধিকরণ যে কোনো দিক থেকে আসতে পারে। যেমন এইখানে এখানের ক্ষেত্রেও ধরা যাক সমাজ চারটে অপশন দিয়ে দিল, ধরা যাক বললো যে পরিত্যাজ্য, সখ্য, মুগের ডাল, আর একটা কিছু অপশন দিয়ে দিল, দিয়ে বললো এর মধ্যে সমাজ ঘটিত ভুল কোনটা, দিতেই পারে। আবার উল্টোটাও আসতে পারে যে মুগের ডাল কোন কোন সমাজ ঘটিত ভুল, প্রত্যয় ঘটিত ভুল, মানে যে কোনো দিক দুদিক থেকেই প্রশ্ন আসতে পারে, কখনো একদিক থেকে আসে না। এটা তোমাকে খেয়াল রাখতে হবে যে আমি যে মুখী পড়ছি প্রশ্ন আমার সেই মুখেই হবে বা সেইভাবেই হবে এমনটা নাও হতে পারে, মানে উভয় মুখেই কিন্তু প্রশ্ন হতে পারে। প্রশ্নটা কি ধরনের হতে পারে, দেখো আলস্যতা কি ধরনের অশুদ্ধি, এটা দেওয়া হয়েছে, হ্যাঁ পৃথকান্ন কি ধরনের অশুদ্ধি, এটা যেমনি দেওয়া হয়েছে ঠিক তেমনি এখানে উল্টোটা দেওয়া হয়েছে, কোনটি শুদ্ধ রূপ, আসতেই পারে এরকম। যেটা অশুদ্ধি সংশোধনের ক্ষেত্রে আমি আবারও রিপিট করছি, অশুদ্ধি সংশোধনের ক্ষেত্রে যেটা সবচেয়ে প্রয়োজন তোমার উচ্চারণটা কতটা শুদ্ধ সেটা দেখা। উচ্চারণ যদি তুমি শুদ্ধ রূপ একটু ধরতে পারো, একটু, শুধুমাত্র আমি আবারও বলবো বাংলা ধ্বনিতত্ত্ব যখন তুমি আমাদের পড়ানো হবে তখন ক্লাস করবে তখন দেখতে পাবে যে আমাদের ভোকাল কর্ড যেভাবে আচরণ করছে সেখানেই তুমি বুঝতে পারবে যে আসল প্রেসারটা কোন জায়গায় পড়ছে। যেখানে একটু জোর পড়ে সেখানে দীর্ঘস্বর হয়, যেখানে হালকা পড়ে সেখানে হ্রস্বস্বর হয়, হালকা হয়, হয় হর্ষই নয় হর্ষ, এটা হয়। এইটুকু যেন তোমার মাথার মধ্যে থাকে। হ্যাঁ এবার বলতে পারো যে দীর্ঘস্বর কোনটা হর্ষস্বর কোনটা, তার জন্য ওই ক্লাসটা ভালো করে করতে হবে, মানে ধ্বনির যে ক্লাসটা ভালো করে করতে হবে, বা ধ্বনি তুমি যদি ভালো করে পড়ো তাহলেই বুঝতে পারবে যে ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি, অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মানে হালকা, ঠিক স্বরবর্ণের ক্ষেত্রে অল্প প্রাণ রয়েছে, ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রেও রয়েছে। আমাদের স্বরবর্ণ তো মূলত আমাদের চিহ্নগুলো প্রকাশ করে, তো সেই জায়গাটা শুধুমাত্র এই স্বরবর্ণের কোনটা হালকা কোনটা ভারী, এটা তুমি যদি এখন ইনস্ট্যান্ট বসে বাড়িতে বোঝার চেষ্টা করো, এই বোধটা তোমার আছে এবং তুমি অটোমেটিক্যালি ধরতে পারবে কোনটা হালকা কোনটা দীর্ঘ। যেখানে হালকা সেখানে হালকা হবে মানে হর্ষই হবে বা হস্যু হবে, যেখানে ভারী সেখানে দীর্ঘী হবে বা দীর্ঘই হবে। যুক্তাক্ষরের পরে একটা জিনিস সবসময় খেয়াল রাখবে যে কোনো সময় যুক্তাক্ষরের পরে, হ্যাঁ কোনো ধরো ভোকাল কর যুক্তাক্ষর মানে কি, আমি একটু অন্য উদাহরণ দিই, ধরো 1 নাম্বার সিঁড়ি থেকে তুমি কি 4 নাম্বার সিঁড়িতে উঠতে পারবে? পারবে না, জাম্প দিয়ে উঠে পড়বে কিন্তু কষ্ট হবে। আবার 4 নাম্বার সিঁড়ি থেকে কি 1 নাম্বার সিঁড়িতে নামতে পারবে? পারবে, হয়তো পারবে কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাবে, কোন একটা সমস্যা তৈরি হবে। আমাদের চেষ্টা থাকবে সবসময়ের জন্য যে ওই সিরিয়াল অনুযায়ী ওঠানামা করা, অর্থাৎ তুমি যেমনি ভাবে উঠলে, যেমন ধরো যাক কোনো বানান যখন তুমি বলছো, যখন দ্রুত উঁচু স্কেল থেকে তুমি শুরু করতে পারো না, তোমাকে ধীরে ধীরে উঠতে হয়, ঠিক তেমনি ভাবে যখন নামছো হঠাৎ নামতে পারবে না, অর্থাৎ যুক্তাক্ষর বলে দিয়েছো তারপরে হালকা স্বর যখন আসছে তখন তুমি একদম হালকা স্বর ব্যবহার করতে পারবে না, আবার সিকোয়েন্স মেনটেন করে নামতে হবে। এই জায়গাটা তোমাকে, তোমরা যখন ক্লাস করবে আমি কন্টিনিউ বলতে যখন থাকবো তোমাদের অটোমেটিক জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি পরবর্তীকালে এই বানান ঘটিত অন্তত এই হর্ষ দীর্ঘ স্বর নিয়ে কোনো সমস্যা তোমাদের থাকবে না। মানে কত নাম্বারটা হবে, প্রথমটা এ না বি? প্রথমটা বি এরটা হবে, বি এরটা। হ্যাঁ আর পরেরটা? পরেরটাও বি হবে স্যার। ভেরি গুড, দুটোর ক্ষেত্রেই বি।
আমরা করি ছোটবেলা থেকেই। এই আমারই কত ভুল আছে, আমরা এটাকে মূর্ধন্য ষ বলা শিখেছি। আমরা বেশিরভাগ জনই আমরা বলা শিখেছি পেট কাটা মূর্ধন্য ষ, ভুল। হর্ষই ন, হস্যু, ভুল। কিন্তু দেখো আমরা এটা শিখেই অভ্যস্ত, এবং হস্যু হর্ষ এগুলো বলার ফলে আমরা বুঝতেই পারি না আমাদের ভোকাল কর্ডটা বা আমাদের জিভটা আমাদের ভোকাল কর্ডের ঠিক কোন কোন জায়গায় ঠেকছে, ভোকাল কর্ডটা কি ধরনের আচরণ করছে আমরা বুঝতে পারি। তো আমাদের চেষ্টা করতে হবে যতটা সম্ভব, যেটুকু শিখছি অন্যরা যখন শুদ্ধ উচ্চারণ করছে সেটা একটু ধরে নেওয়া। খুব তাড়াতাড়ি তুমি শিখতে পারবে। দেখো ছোটবেলায় যেটা তুমি শিখেছো অনেক দেরি হয়েছে, সেটা বড়বেলাতে যখন তুমি শিখছো খুব তাড়াতাড়ি তুমি শিখে নেবে। এই যে তোমাকে যখন আমি হ্রস্বস্বর আর দীর্ঘস্বরের কথা যখন বলছি, তখন কিন্তু তুমি এখন খুব ইজিলি বুঝতে পারছো। কিন্তু ওটা যখন পরবর্তীকালে তুমি ছোটবেলাতে তুমি করেছো তখন কিন্তু অত সহজে শেখো। এটা একটা গেল। একটা ক্লাসে অশব্দ সংশোধন সম্ভব নয়। আমি শুধু তোমাদের মনে কতগুলো প্রশ্নের উত্থাপন ঘটালাম। এবার বাকিটা তোমাদের কাজ, আর বাকিটা পরবর্তীতে আমারও কাজ। যে তোমাদের এই যে প্রশ্নের উত্থাপন ঘটালাম সেগুলো কতটা যথাযথ, এটা আশা করি তোমাদের প্রশ্নের উত্তর বা তোমাদের মনের সমস্যা আমি দূর করতে পারবো। এরপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই, মানে যেগুলো বলেছি সেগুলো থেকে সব সূত্র কখনো উল্লেখ করা সম্ভব নয় এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে। আবার ভুল বলছিলাম, সংক্ষিপ্ত সময়ের মধ্যে। তাই চেষ্টা করো এটা ডিটেলে যাওয়ার। এটা ধীরে ধীরে যদি তুমি ভাবো দেখো, তুমি অবশ্যই ঠিক করবে।